হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ও ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু টিচিং ইউনি চ্যানেল। স্টুডেন্ট, আমি সঞ্জিত স্যার। স্টুডেন্ট, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণী থেকে মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স বাংলা পার্ট 5 এ নিয়ে প্রশ্ন উত্তরগুলি আমি আলোচনা করব। তোমরা মন দিয়ে শোনো। চলো আলোচনা শুরু করি। দেখো, প্রশ্ন উত্তর আমি শুরু করছি। প্রথমে বলি যে কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রথম প্রশ্নটি হলো, হিন্দি উপস্থিত সেই চেষ্টা করছেন। কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন? উত্তর, সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী রচিত নমনব সৃষ্টি শীর্ষক প্রবন্ধ থেকে উদ্ধৃত অংশটি গৃহীত। ভাষা নিজস্বতা হলো আত্মনির্ভরশীলতা থাকা, কিন্তু লেখক দেখেছেন যে ভাষার মধ্যে বিভিন্ন ভাষার প্রবেশ অব্যাহত। এই বন্ধ করার বিষয়ে হিন্দি সাহিত্যিকদের চেষ্টার কথা তিনি এখানে বলেছেন। এরপরের প্রশ্নটি হলো, এরই মাঝে বাংলার প্রাণ। কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? উত্তরটি হলো, আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ নরম ধানের গন্ধ, কমলি শাকের ঘ্রাণ, হাঁসের পালক, শহরের পুঁটি মাছ, এদের আঁশটে গন্ধ, কিশোরের পায়ে কলার মুথা ঘাস, লাল বটের ব্যথিত গন্ধে ক্লান্ত নীরবতা, এই সমস্ত কিছুর মধ্যেই বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন। তারপরে প্রশ্নটি হলো, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে। পত্রলেখকের দৃঢ় বিশ্বাসটি কি? উত্তর, স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেল এর এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। পরের প্রশ্নটি হলো, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া। সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? উত্তর, আবহমান কবিতায় কবি নির্ণয় চক্রবর্তী জানিয়েছেন, উঠানের লাউমাচাটার পাশে দাঁড়ালে দেখা যাবে ছোট্ট একটা ফুল সন্ধ্যার বাতাসে ক্রমাগত দুলে চলেছে। পরের প্রশ্নটি হলো, তোমার বাড়ি কোথায়? রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল? উত্তরটি হলো, উদ্ধৃত প্রশ্নের উত্তরে রাধারানী বলেছিল তার বাড়ি শ্রীরামপুর। এরপর আসছে আমি 2-এর দাগে। প্রসঙ্গ নির্দেশক কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর। শুরু করি। প্রশ্নটি হলো, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? উত্তর, উদ্ধৃতাংশটি সৈয়দ মুজতবা আলী রচিত নমনব সৃষ্টি থেকে গৃহীত হয়েছে। সংস্কৃত ভাষা আত্মনির্ভর তার কারণ ভাষাবিদদের দীর্ঘদিন বিভিন্ন ভাষা নিয়ে চর্চার মধ্য দিয়ে লক্ষ্য করেছেন যে নতুন কোনো চিন্তা, অনুভূতি বা বাস্তবকে বোঝানোর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অহেতুক কোনো ভাষা থেকে ধার করে না। সংস্কৃত ভাষা একমাত্র নিজস্ব ধাতু একটু অদল বদল করে নতুন করে তৈরি করতে পারে। এই বিশেষ ক্ষমতার জন্য লেখক এর মতে সংস্কৃত সম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা। এরপর আসছি পরের প্রশ্নে। বিদ্যুৎ। পৃথিবীর কোনো পথে কন্যারে দেখে নিকো। কোন কন্যার কথা এখানে বলা হয়েছে? উত্তরটি হলো, আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ আলোচ্য উদ্ধৃতিতে কেশবতী কন্যা অর্থাৎ বাংলার সন্ধ্যাকালীন সৌন্দর্যকে দেখার কথা বলেছেন। এবার আসছি পরের প্রশ্নে। 2-3। মর্দ কি বাত হাতি কি দাঁত। স্বামী বিবেকানন্দ কেন এই প্রবাদটি ব্যবহার করেছেন? উত্তর, এই উদ্ধৃতাংশটি স্বামী বিবেকানন্দের রচিত চিঠি প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। মর্দ কি বাত হাতি কি দাঁত কথাটির অর্থ হলো খাঁটি পুরুষের কথা, আর হাতির দাঁত একবার বের হলে আর ভিতরে যায় না। অর্থাৎ যে যোগ্য পুরুষ তার কথা নড়নচড়ন হয় না। প্রবাদটি ব্যবহারের কারণ মিস নোবেল ভারতে এসে মানুষের সহযোগিতার অভাব যেন বুঝতে না পারেন, সেই জন্য স্বামী বিবেকানন্দ তাকে ভরসা প্রদান করেছেন। স্বামী বিবেকানন্দ জানিয়েছেন যে ভারতের সংস্কারমূলক কাজে নিয়োজিত হওয়ার আদর্শ পরিণাম ভালো মন্দ যাই হোক, তিনি সর্বদা যে কোনো পরিস্থিতিতে মিস নোবেলের পাশে থাকবেন। স্বামীজি খাঁটি পুরুষ মানুষ, তাই তিনি মিস নোবেলের কাছে নির্দ্বিধায় প্রতিজ্ঞা করেছেন তার কথা মতো বা মর্দ কি বাত হাতি কা দাঁত, তার কথা নড়নচড়ন হবে না। পরের প্রশ্ন 2-4। ফুরোয় না সে এক গুঁয়েটার দুরন্ত পিপাসা।
কোন পিপাসার কেন দুরন্ত বলা হয়েছে? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে এই চরণটি নেওয়া হয়েছে। আলোচ্য কবিতায় পিপাসা বলতে সেসব প্রবাসী বাঙালিকে বোঝানো হয়েছে যারা ছায়া সুনিবিড় শান্তির নীড় এবং বাংলার প্রাকৃতিক ও গ্রাম্য জীবনে অনন্ত সৌন্দর্য উপভোগের নেশায় বারে বারে ফিরে আসে। জন্মভূমি ছেড়ে চলে যেতে হয়েছে বিদেশে, সে মাতৃভূমির প্রতি নির্যাতন ভোগ করে অনবরত, তাই পিপাসাকে দুরন্ত বলা হয়েছে। এরপর আসি পরের প্রশ্নে। 3 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 150টি শব্দে বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কীভাবে সেই বিদ্রোহের পরিচয় দিয়েছেন? উত্তর, উপরিউক্ত অংশটি সৈয়দ মজতুবা আলী রচিত নবনব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। প্রাবন্ধিক সৈয়দ মজতুবা আলী তার দীর্ঘদিনের ভাষাচর্চা থেকে অনুভব করেছেন বাঙালিরা রাজনীতি, ধর্ম, সাহিত্য প্রভৃতির ক্ষেত্রে যখন যেখানে সত্যম শিবম সুন্দরমের সন্ধান পান তখন তাকে গ্রহণ করার প্রাণপণ চেষ্টা করে। অর্থাৎ বাঙালি জাতির প্রবন্ধতাই হলো সমাজে যা কিছু সত্য, সুন্দর, অর্থাৎ চিরন্তন সত্য, আনন্দময় তাকে আপন করে নেওয়া। বাঙালি জাতি সারা জীবন তাই করেছে। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় প্রেক্ষাপটে যখন যা কিছু তার সামনে নতুন মনে হয়েছে বা আনন্দদায়ক মনে হয়েছে, বাঙালি তাকে আনন্দের সাথে গ্রহণ করে নিয়েছে। এই কারণে কলকাতার চলিত মুখের ভাষাকে কেন্দ্র করে কখনো রচিত হয়েছে সাহিত্য, কুতুম পেচার নকশা, কখনো ধর্মকে আশ্রয় করে বাঙালি গড়ে তুলেছে সাহিত্যের পরিমণ্ডল, পদাবলী, কীর্তন, আবার কখনো বাঙালি রাজনৈতিক ছত্রছায়ায় রচনা করেছে আরবি, ফার্সি মিশ্রিত ভাষার ধরন, আবার কখনো লোকসাহিত্য গানে বাঙালি গ্রহণ করেছে লৌকিক ভাষার ছোঁয়া। এইভাবে গতানুগতিক প্রাচীন ঐতিহ্যের দোহায় বাঙালি কখনো নতুনত্বকে বা আনন্দময় উপাদানকে অগ্রাহ্য করেনি। এই বড় প্রাচীন ইতিহাসে গতানুগতিক প্রথার সাথে বাঙালি বারবার বিদ্রোহ করেছে। তাই বিদ্রোহের মধ্য দিয়ে বাঙালি সমাজে, সাহিত্যে, রাজনীতিতে প্রতিষ্ঠা করেছে নতুনত্ব। প্রাবন্ধিকের মতে অনুসারে এইভাবে বাঙালি চিরকাল বিদ্রোহী বিদ্যমান রয়েছে। এবার আসি পরের প্রশ্নে 3-2। আসিয়া আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, আকাশে 7টি তারা কবিতার প্রসঙ্গে আলোচনা করো। উত্তর, কবি জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্যের অন্তর্গত আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ আবহমান বাংলার একটি সন্ধ্যাকে কেন্দ্র করে এই কবিতাটি রচনা করেছেন। প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ লক্ষ্য করেছেন বাংলার প্রকৃতির সৌন্দর্য থেকে বঞ্চিত বাকি পৃথিবীর আর কোথাও দেখেননি। এমন স্নেহময় রূপবতী কন্যা অজস্র চুলের মতো আবেশে আচ্ছন্ন করেছেন হিজল, কাঁঠাল, জাম গাছকে। নানা অনুষঙ্গ অনুভব করেছে সন্ধ্যার স্নিগ্ধ গন্ধ, কখনো নরম ধানে কমলি ঘ্রাণে, আবার কখনো হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটি, দয়ার মৃদুল ঘ্রাণ বাংলার সন্ধ্যা আমোদিত করে কবিকে। এইসবের মাঝেই কিশোরী স্নেহের পরশ কিংবা কিশোরের পায়ে দোলা মুথা ঘাস, লাল বটের ফলে ব্যথিত গন্ধে ক্লান্ত নীরবতায় কবি স্পর্শ পান বাংলার সন্ধ্যাকালীন সমাহিত রূপে। প্রকৃতির এই সন্ধ্যায় পরিচিত হয়েছে আকাশের 7টি তারা কবিতায়। সেখানে অনাড়ম্বর আয়োজন রয়েছে শুধু সমাহিত শান্তি, যা অতুলনীয় ঐশ্বর্যকে সমৃদ্ধ করেছে। এরপর আসছি পরের প্রশ্নে 3-3। চিঠি অনুসারে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত অনুগামীদের পরিচয় দাও। স্বামীজির চিঠিতে যে সমস্ত বিদেশীয় বা বিদেশিনীর নাম উল্লেখ করেছেন তার মধ্যে প্রথমে মিস নোবেল এর কথা লিখেছেন। তাকে এই চিঠি তিনি লিখেছেন মিস মার্গারেট নোবেল স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ করেন এবং তার আদর্শে ভারতে নারী সমাজের কল্যাণে জীবন উৎসর্গ করেন। কলকাতায় বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন যেটির নাম নিবেদিতা বালিকা বিদ্যালয়। হেনরিয়েটা মুলার স্বামীকে বেলুড় মঠ স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন। মিস মুলার এর বাড়িতে স্বামীজি কিছুদিন অতিথি হিসাবে ছিলেন। মিস মুলার আজন্ম মৈত্রী ভাবাপন্ন। স্বামীজি বলেছেন যে তার কিছুটা রুক্ষ মেজাজ, অস্থির চিত্ত, তবে তিনি আবার সহৃদয় ও অমানসিক। মিসেস সেভিয়ার সম্পর্কে স্বামীজি খুব প্রশংসা করেছেন। তিনি বলেছেন
মিসেস সেভিয়ার খুবই স্নেহময়ী। তার স্বামী ক্যাপ্টেন জেইচ ভিয়া দম্পতির একমাত্র ইংরেজ যারা এই দেশীয়দের ঘৃণা করেন না। তবে এদের কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। স্বামীজির দুজন বন্ধু হলেন মিস ম্যাকলাউড, বোস্টন মিসেস বুল। তারা খুব উপকারী, স্বামীজিকে নানা কাজে সাহায্য করেছেন। আর মিসেস বুল বেলুড় মঠ স্থাপনে অনেক অর্থ সাহায্য করেছেন স্বামীজিকে। তার একজন ইংরেজ ভক্ত মিস্টার স্টাডি কথা বলেছেন, তিনি স্বামীজিকে ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে সাহায্য করেছিলেন। এরপর আসছি পরের প্রশ্নে। নটে গাছ বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না, পংক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। না, এই উদ্ধৃতাংশটিতে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতার অংশ বিশেষ। লোককাহিনীর গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নটে গাছ মুড়িয়ে যায়, তবে কবিতাটিতে নটে গাছটি মুড়িয়ে যায় না কিন্তু বুড়িয়ে যায়, অর্থাৎ একটা চিরন্তন প্রবাহমানতা এখানে ফুটে উঠেছে। কালের নিয়মে মানুষ শৈশব থেকে বার্ধক্যে উপনীত হলেও তার প্রকৃতি লালিত আজন্ম চেনা উঠান, লাউ ফুল, শান্ত নদীর হাওয়া, পরিপূর্ণ মাতৃভূমি কখনো স্মৃতি থেকে মুছে যায় না। তাই ব্যক্তির বার্ধক্য যেসব স্মৃতিকে নষ্ট করতে পারে না তা বোঝাতে এই উক্তিটি। এরপর আসছি শেষ প্রশ্নে। 3-5, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, কাদের কথা বলা হয়েছে? পাঠ্যাংশ অনুসরণে তাদের দরিদ্র ও নীরবতার প্রসঙ্গ আলোচনা করো। উত্তর, আলোচ্য অংশটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাসের অন্তর্গত প্রথম পরিচ্ছদ থেকে গৃহীত। এখানে রাধারানীর কথা বলা হয়েছে। পিতার আকস্মিক মৃত্যুতে সহায় সম্বলহীন হয়ে পড়ে রাধারানী ও তার মা। সম্পত্তি সংক্রান্ত মামলায় পরাজিত সর্বশান্ত হয়ে ভিটেমাটি ছেড়ে এক নিতান্ত কুটির নিদারুণ দারিদ্র্যে দিন যাপন করতে থাকে। রথের পূর্বে রাধারানীর মা গুরুতর অসুস্থ হলে তার পথ্যের সংস্থানে রাধারানী বুনো ফুলের মালা গেঁথে সে রথের হাটে বিক্রি করতে যায়, কিন্তু প্রবল ঝড় বৃষ্টিতে হাট ভেঙে যায়। মালা বিক্রয়ে ব্যর্থ হয়ে রাধারানী যখন মনকষ্টে বাড়ির দিকে অগ্রসর হয়, তখন তার সঙ্গে সাক্ষাৎ ঘটে এক আগন্তুকের। অচেনা আগন্তুক রাধারানীর সঙ্গে কথোপকথনকালে তার অসহায়তার কথা জেনে মালা কেনার আগ্রহ প্রকাশ করে। রাধারানী উপকারী সেই ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণে অনিচ্ছুক। শুধু তাই নয়, সেই ব্যক্তি মালার নির্ধারিত মূল্যে অতিরিক্ত অর্থ প্রদান করেন। রাধারানীর জন্য শাড়ি কিনে পাঠান, এমনকি একটা নোট ফেলে যান তাদের বাড়িতে, কিন্তু ফেলে যাওয়া নোট তারা ভাঙায় না। অর্থের প্রয়োজন তাদের ছিল ঠিকই, কিন্তু প্রয়োজনে অতিরিক্ত নয়। তারা বর্তমানে দরিদ্র অসহায় বলে রুক্মিণী কুমার ব্যঙ্গ করে বলেছেন, সেই জানে তাদের সমস্যার সমাধান হয়েছে। অতিরিক্ত অর্থে প্রতি তাদের কোনো লোভ ছিল না বলেই সেই টাকা ফেরত দেওয়ার জন্য তারা তার সন্ধান করেছিল। নমস্কার, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।